যে অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা, আওয়ামী লীগের সমালোচনা করার পরও শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করি। আমি বলেছি হ্যাঁ করি, কারণ আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরে বাংলাদেশে পরিণতি কি হবে, বাংলাদেশে কে নেতৃত্ব দেবে। আমি আশান্বিত হয়েছিলাম যখন ডক্টর ইউনূসের নাম ভেসে এসেছে, কারণ আমি ডক্টর ইউনূসকে পছন্দ করি এ কথা কিন্তু কেউ বলবে না। ডক্টর ইউনূস স্বয়ং জানেন আমি তাকে পছন্দ করি না, কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলাদেশের সাধারণ জনপরিষদ, জনগোষ্ঠী যারা কোনো স্বার্থের কাছে নতি স্বীকার করে না, তারা এক বাক্যে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিল। এবং আজকে বাংলাদেশের এই 5-6 মাসের অবস্থাটাকে আপনি দেখুন। নেতৃত্ব যিনি আসছেন, ডক্টর ইউনূস তো নেতৃত্ব দিতে পারছেন না। 2014 সালে ক্যাবিনেটে বসলেন আপনি, সেইটার থেকে যদি একটু বসেছি। আপনিও তো তখন বাংলাদেশেই বাস করতেন। জি জি, এই বৈপরীত্যের মধ্যে। জি, আমরা যখনই সুযোগ পেয়েছি সবাইকে জানতে চেয়েছি, কারণ শেখ হাসিনার কাছে আর জানতে চাওয়ার সুযোগ আমাদের ছিল না, কারণ আমরা আর সেখানে। আমি সবাইকে শোনেন, আমি শেখ হাসিনাকেও অনেক কথা বলেছি। শেখ হাসিনা ওয়াজ হ্যাপি যে 2014 সালে এরকম একটা ইলেকশন করার পরে, এবং আমিও কিন্তু 14 সালের 154 জনের একজন। জি, বিনা ভোটে নির্বাচিত। হ্যাঁ, কিন্তু মজাটি হলো কি, এমন নাকি আমি সত্য কথাটা বলি নির্বাচনে। জি, আমি তো বাধ্য হয়ে গেলাম নির্বাচন করতে। আমার বিরুদ্ধে কিন্তু 8-10 জন প্রার্থী হয়ে গেল স্বতন্ত্র। বিএনপি যায় নাই, স্বতন্ত্র হয়ে গেল। কয়েকদিন পরে দেখা গেল যে এরা ওই আওয়ামী লীগের নেতৃত্বের কাছে প্রস্তাব দিচ্ছে যে কিছু টাকা দেন, আমরা প্রত্যাহার করে দিই। তো আমার সহকর্মীরা আমার চরিত্র জানতে, তারা কোনোদিনই আমাকে বলতে সাহস পায় না এই কথা। কিন্তু আমি পরবর্তীতে সময় দেখলাম যে 14 জনই কিন্তু প্রত্যাহার করল। ইন্টারেস্টিং। অর্থাৎ কিছু টাকার বিনিময়ে। তাই আমরা জাতিগতভাবে কিন্তু আমাদের চরিত্র নষ্ট সেইটা ঠিক আছে, সেইটা ঠিক আছে। জাস্ট একটু ইতিহাসের জন্য বোঝার জন্য, যে ধরেন আমি তো আপনার সাথে অমুকের সাথে তমুক একত্র বাস করি, সামাজিক জীব। রাইট 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 রাইট। না, আমি শুধু এই সময় আওয়ামী লীগ একটা বয়ান চালু করতে পারছিল, সেইটা হচ্ছে যে সেই বয়ান আমরা সব জায়গায় শুনতাম যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আমরা কি করব। আপনারা যখন অনুবাদিত শব্দ ব্যবহার করেন, তখন আমি বড় সমস্যায় পড়ি। বয়ানটা ন্যারেশন থেকে আপনারা করেছেন, জি, আমি বলি বর্ণনা। ওকে, ঠিক আছে, বলা। ঠিক আছে। আমরা যদি দেখি যে একই ধরনের বর্ণনা বা বলা সেই সময় আমরা আওয়ামী লীগের বেশিরভাগ জায়গা থেকে শুনতে পেলাম, সংসদে শুনি, বাইরে শুনি, টক শোতে শুনি, সেটা যে বিএনপি যদি ইলেকশনে না আসে তাহলে আমরা কি করব। 1996 সালে 15 ফেব্রুয়ারিও তো বিনা ভোটে 54 জন নির্বাচিত হয়েছিল, তখন যদি হইতে পারে তাহলে এইবার 154 জন কেন পারবে না। আপনারা কি এটা আলাপ আলোচনা করে ঠিক করছিলেন যে আপনারা এরকম একটা কথা বাইরে গেলে বলবেন? শুনেন, আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিলাম, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলে লোকের কাছে পরিচিত ছিলাম। তো গ্রাম্য গপ্পটা কি মনে আছে আপনাদের? কোনটা? যে একজন বাড়ির সামনে বসে রয়েছে এক বৃদ্ধ ব্যক্তি, তো লোকজন যাওয়ার পথে বলছে যে বাবা, এ বাড়ির মাতবর কেরা? যে বাড়ির মাতবর আমি। আমাকে এক সিলিম তামাক খাওয়ান না। বাবা আমাকে বাড়ির ভিতরে যেতে দেয় না। আমি কিন্তু কোনোদিন আওয়ামী লীগের হার্টকোরের লোক ছিলাম না। আমাকে প্রয়োজন, আমাকে উগরে ফেলা দেওয়া যায় না বলেই আপনি আমাকে হজম করে। কিন্তু আমার এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে বুঝতে শুরু করছি, 18 থেকে 51 বছর বয়স পর্যন্ত, আমি দেখছি আওয়ামী লীগের কোর লোক শুধু শেখ হাসিনা। মানে আর কারণে তো আর কে আওয়ামী লীগের কোর লোক ছিল আপনি বলেন? আপনিও যদি আওয়ামী লীগের কোর লোক না হন, হার্ডকোর লোক না হন, শেখ হাসিনা ছাড়া আরেকজনের নাম আপনি বলেন যে উনি আওয়ামী লীগের হার্ডকোর লোক ছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা তো সবারই দূরে দূরে রাখছে বা কাছে রাখছে, যখন না
যখন যাকে প্রয়োজন হয়েছে তাকে তিনি ব্যবহার করেছেন। এক্স্যাক্টলি। সমস্যাটা হলো আমরা রাজ্য আর রাষ্ট্রের যে ব্যবধান, এই জায়গাটাকে মূল্যায়ন করতে পারিনি। রাষ্ট্র নাগরিকের, রাষ্ট্রের মালিক নাগরিক, সে বিত্তহীন না বিত্তবান সেটা বিষয় নয়, কিন্তু ৭১-এর ১৬ই ডিসেম্বর থেকে পরবর্তী কোন সময়ই আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা এখনো রাজ্যের মানসিকতা নিয়ে আছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ঠিক আছে, আমি এই জায়গা থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে অনেকেই বলে থাকেন যে রাজনীতি একটা ব্যবসা, ফুল টাইম ব্যবসা। এটা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট অন রিটার্নও আপনি আসলে চাইবেন। আপনার আমি কত বছরে বলবো ৬ দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এটা কি বলে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন কিনা, সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন ঠিক মতো পাইছেন কিনা, এবং এইটা আপনার জন্য ব্যবসা ছিল কিনা? আমি স্বাধীনভাবে ভালোবাসার সঙ্গে কাজ করি, বুঝছেন? আমি গুণগত পরিবর্তন সব চেয়েছি। হতাশা আমাকে কোনোদিন আক্রমণ করেনি। প্রতিদান প্রত্যাশা করে আমি কোনোদিন কাজ করি না, সেবার মনোভাব নিয়ে কাজ করি। আমার মা আমাকে শিখিয়েছেন, শুধু মুখে বলে শেখাননি, তার জীবন দিয়ে আমাদের সব ভাই বোনদের দেখিয়েছেন। আমরা মোটামুটি তো সচ্ছল পরিবারেরই স্বীকার করি। বটে। তো আমি ৬২ পর্যন্ত মায়ের কাছেই ছিলাম। আমি কোনোদিন দেখিনি যে মা কোনো বেলায় পেট পুরে খেতে পেরেছেন। কারণ খেতে বসবেন, এই সময় ২-৩ জন হাঁক দিল, মা আমাকে কিছু খেতে দেন। মার ভাগ থেকে তিনি তাদেরকে দিতেন। সেটা আমার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত। আমি এখনো আমাকে যাই খেতে দিক, আমি একটা অংশ আমার যে সেবা করে তার জন্য রেখে দিই। আমার সাথে যে সহকর্মীরা বসে, আপনার কাছে মনে হয় না যে এটা আপনার একটু মানে, সরি আই এম ইউজিং দিস ওয়ার্ড, এটা আপনার এটা একটা ফিউডাল একটা মানসিকতা? আপনি মানুষকে আমি আপত্তি করব না, কিন্তু আপত্তি করব না। এবং আপনি তো আর আপনার মায়ের মতো সেই বাবা হন নাই। আমরা দেখেছি যে আপনাদের সন্তানরা হেলিকপ্টার চড়ছেন এলাকায় নানা রকম ভাবে, মানে আপনি আমার পুত্রের হেলিকপ্টারে চড়েছেন, কিন্তু আমার পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ আজ পর্যন্ত হয়নি। ওকে, আচ্ছা, আমি তার মানসিকতা আমি আপনাকে বলে দেই। আপনি যখন প্রশ্ন তুলেই ফেললেন, আমি আপনাকে বলছি তার মানসিকতা এদেশের লুটেরা দের মতোই হয়েছে। কারণ সে তো দেখেছে, সে তো সাধারণ ছেলে নয়, সে অত্যন্ত মেধাবী ছেলে। মেধাবী বলতে কি, সে দুনিয়ার আপনারা ইউরোপ আমেরিকায় আপনাদের সন্তানদের যে সুযোগ দিতে পারেন তার চেয়ে বেশি সুযোগ সে শিশু বয়সে, বালক বয়সে, কিশোর বয়সে, যৌবনের প্রথম দিকে পেয়েছে। তাই সে যখন দেখেছে যে লুটেরারা কি করছে, যাদের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই, তারা যদি এত হয়, তাহলে আমি হেলিকপ্টারে, আর আমি লক্ষ্য করে দেখেছি কোন এক মান্নান ছিলেন, তার হেলিকপ্টার ছিল, সে টেলিফোন করলেই তার হেলিকপ্টার চলে যেত। না, এখনো আমরা এটা দেখি, যারা চেয়ারে বসে থাকে তারা চাইলে গাড়ি চলে যায়। আপনারা চাইলে, আপনি যদি এখন ক্ষমতায় থাকেন, আপনারা চাইলে হেলিকপ্টার হবে, বা আপনি গুরুত্বপূর্ণ থাকলে সেটা যাবে। কিন্তু আচ্ছা, আমি একটু 2014 সালে আবার একটু ফিরতে চাই।
একটা নির্বাচন হইল, যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই 154টা সিট যেহেতু হয়ে গেল, তো সেই জন্য আওয়ামী লীগ সরকার গঠন করে ফেললো। আমরা টকশো টুকশো করতাম, ছোটখাটো সাংবাদিক, অনেক মানুষকে জিজ্ঞেস করছি সে সময় আওয়ামী লীগের, যে আপনার কাছে ভালো লাগতেছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন। আমার মনে আছে যে আপনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার, আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি। আজকে যখন পেয়েছি, আজকে আপনি ক্যাবিনেটে গিয়ে বসলেন, যেই ক্যাবিনেটে সেই সময় আপনার 5 দশকের রাজনীতির পর আপনি একটা ক্যাবিনেটে গিয়ে বসলেন, যেই ক্যাবিনেটে কোনো জনগণের ম্যান্ডেট দরকার হয় নাই, আইনের একটা ফাঁক দিয়া বাইরে গিয়ে বাংলাদেশ আরেকটা সরকার করে ফেললো। আপনাদের কাছে কেমন লাগতো আসলে? আপনার কাছে কি মনে হইতো? আপনি সেই মন্ত্রিসভায় বসলেন, এটা কেমন লাগতো আপনার? তো মোহিত ভাই আজকে আর পৃথিবীতে নেই, অনেকেই আছেন। আমি কোনো এক ব্যাপারে মোহিত ভাইকে বলেছিলাম যে মোহিত ভাই আর কত গোলামি করবেন বিশ্ব ব্যাংকের। ওকে, বিশ্ব ব্যাংকের গোলামি আমি আমার কথা আমি বলতে চেষ্টা করেছি, কিন্তু আমি তো বললাম যে বুর্জুয়া রাজনীতি করি। আপনি আবার আমাকে সামন্তবাদী মানসিকতাও বললেন। অবশ্যই আমি সামন্তবাদের অবশিষ্ট, পূর্বপুরুষরা লুটেরা। তবে মাফ করবেন, আমার পূর্বপুরুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অনুগত ছিল না। আমার পূর্বপুরুষ ওহাবি আন্দোলন করে মৌলানা বেরেলভির সঙ্গে যুদ্ধ করেছে, এবং আমার পূর্বপুরুষের 3 ভ্রাতা ওই যুদ্ধে রঞ্জিত সিং এর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, আমি শহীদ বলি না, নিহত হয়েছে। ওকে, আমি সেই ওহাবি ইসলাম ধারার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করেছি। ধর্মবাদিতা নয়, ধর্ম আমার একান্ত নিজের এবং পরিবারের পরিসরে। ওকে, আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন, দেশের ভবিষ্যৎ কি দেখেন? আমাদের 2 মিনিটের মতো সময় আছে। আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ, কারণ সেটা যদি একটু আমাদের একটু বলেন। আমি ওই যে প্রথমেই বলেছি যে যুগের দাবি মেটাতে পারে নাই, আওয়ামী লীগের প্রয়োজন ফুরিয়ে গেছে। আর দেশের ভবিষ্যৎ, যতই সংঘাত, যতই অন্ধকার, আলোর হাতছানি আমি দেখি। এই যে আজকে আমাদেরকে কেউ কেউ মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়, না, এটা সম্ভব না। মধ্যযুগে কেউ আমাদেরকে ফিরিয়ে নিতে পারবে না। আমি, আপনারা তো ঝেড়ে কাটতে চান না, আমি কিন্তু জামাতে ইসলাম শিবিরকে নিয়ে ভাবি না, আমি ভাবি আমাদেরকে নিয়ে। আমাদের যদি আত্মশুদ্ধি হয়, আমরা যদি আত্মসম্মান বোধে নিজেদের বলবান করতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। আমাদের সমস্যাটা হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা ছাড়া আপনি এগোবেন কি করে? আপনার মনন তৈরি হবে কি করে? আপনি সৎ হতে চান, সুন্দর হতে চান, ব্যক্তিত্ব সম্পন্ন হতে চান, মর্যাদাবোধ হতে চান, এর তো প্রথম অস্ত্রই হলো শিক্ষা। কিন্তু জনাব সিদ্দিকী, আমরা তো আওয়ামী লীগের অনেক পিএইচডি মন্ত্রীদের দেখছি চুরি করে এখন বিদেশে বসে রয়েছে। হ্যাঁ, দুনিয়ার দুর্নীতি করে। শিক্ষা দিয়ে কি? শিক্ষা দিতে গিয়ে তো দুর্নীতির কোনো সমস্যা নাই। তার বিরুদ্ধে এখন আমি হাসান মাহমুদের পাইতে চেষ্টা করতেছি। হাসান মাহমুদ যদি এটা শুনেন তাহলে আবার আসবেন না। হাসান মাহমুদ প্লিজ আসেন, আপনার বিরুদ্ধে এই অভিযোগ, চুরির অভিযোগ আছে, আমি কি করব? ওরা চোর হওয়ার যোগ্য না।